রেপ হচ্ছে এখন ইদানিংকালে ডোমেস্টিক ভায়োলেন্সকেও রেপ বলে দিচ্ছে, সাধারণ কারোর সঙ্গে ঘুরছে অ্যাফেয়ার হচ্ছে সেখানেও রেপ বলে দিচ্ছে। আমরা যেমন স্বামী স্ত্রী সহবাস করি, এখন আইন এত তৈরি হয়ে গেছে, যদি স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে যদি সহবাস হয় সেটা কিন্তু ধর্ষণ হিসেবে গণ্য। যে যদি পুলিশ কোনো কাজ করছে না বা এফআইআর করছে, মুভমেন্ট হচ্ছে না, ইনভেস্টিগেশন হচ্ছে না বা কমপ্লেন দিচ্ছে, এফআইআর হচ্ছে না, জিনিসটা স্লো প্রসেসে যাচ্ছে, তাহলে অবশ্যই আপনি মহামান্য আদালত ক্যালকাটা হাইকোর্টের দ্বারস্থ হতে পারেন। আইনের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের আইনজীবী সিদ্ধার্থ গোস্বামী। সিদ্ধার্থবাবুকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আর রয়েছেন কলকাতা হাইকোর্টের কোর্ট অফিসার সুবল চন্দ্র সর্দার, তাকেও স্বাগত আমাদের আজকের এই অনুষ্ঠানে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে যে প্রায় আমরা দেখি যে কোনো মহিলা কোনো পুরুষের বিরুদ্ধে আবেদন করছেন এবং সেই আবেদনে রেপ কথাটি ব্যবহৃত হচ্ছে। এ বিষয়ে সিদ্ধার্থবাবু আপনার অভিজ্ঞতা কি বলে? দেখুন, রেপ হচ্ছে এখন ইদানিংকালে ডোমেস্টিক ভায়োলেন্সকেও রেপ বলে দিচ্ছে, সাধারণ কারোর সঙ্গে ঘুরছে অ্যাফেয়ার হচ্ছে সেখানেও রেপ বলে দিচ্ছে। একটি ছেলে একটি মেয়ে একটি হোটেলে গেল বা কোনো জায়গায় হয়তো রাত কাটালো বা কোনো মোটেলে গেল, সেখানে তাদের মধ্যে কোনো শারীরিক সম্পর্ক হলো, সেটিকেও রেপ বলে দিচ্ছে। বা হয়তো কোথাও গাড়িতে গেল বা ঘুরতে গেল, সেটাকেও রেপ বলে দিচ্ছে। একাধিক বছরের তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক এবং সেই সম্পর্কে যে হয়তো তাদের মধ্যে কোনো ফিজিক্যাল রিলেশনশিপ হলো, সেটাকেও রেপ বলে দিচ্ছে। বাট ব্যাপারটা হচ্ছে রেপ বলবার আগে দুটো জিনিস খুব প্রয়োজন। এক হচ্ছে উইল মানে ইচ্ছা, আর এক হচ্ছে কনসেন্ট মানে তার সেটাতে সহমত আছে কিনা। তো ইচ্ছা আর সহমতির বিরুদ্ধে যদি ফিজিক্যাল রিলেশনশিপ হয়, শুধু ফিজিক্যাল রিলেশনশিপ নয়, রেপের যে সংজ্ঞা, যে ডেফিনেশন, সেই ডেফিনেশনে আমি পরবর্তীকালে আরো আসবো এই প্রোগ্রামে, যে কি কি প্রবিধান আছে, তার আন্ডারে কোন কোন জিনিসকে আমরা রেপের আন্ডারে বলতে পারবো, সেগুলো যদি হয়ে থাকে তবেই সেটা রেপ হয়। মানে দুটো ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, একটা হচ্ছে কনসেন্ট আর একটা হচ্ছে উইল। তো এই দুটো যদি না থাকে তবেই সেটাকে আমরা রেপ বলতে পারি। আমরা সুবলবাবুর কাছে আসবো। সুবলবাবু, সাধারণভাবে দেখা যায় যে কোনো মহিলা হয়তো কনসেন্ট দিয়েছেন সেই সময়টিতে, তার সঙ্গে সহবাস হয়েছে, কিন্তু পরবর্তী পর্বে দেখা গেল পুরুষটি কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে সেই সহবাসটি করেছে, সেক্ষেত্রে কি সেটি রেপ বলে পরিগণিত হবে? দেখুন, একটা কথা বলি, এখন হচ্ছে রেপের সংজ্ঞা এবং সময়ের সঙ্গে অনেক পরিবর্তন হয়ে গেছে। এখন সিদ্ধার্থবাবু যেটা বললেন, সম্মতি দিয়ে সহবাস, তো আমরা দেখুন, আমরা যখন স্বামী স্ত্রী মিলিত হই এটা সম্মতি দিয়ে সহবাস। যখন আমরা বেশ্যাবাড়ির দিকে সহবাস করি সেটা একটা সম্মতি দিয়ে সহবাস। তাহলে এই সহবাস আর ওই সহবাসের মধ্যে তফাৎটা কি? খুব সূক্ষ্ম এবং জটিল। তফাৎ তেমন কিছু নেই, দুটো জায়গায় সহবাস হচ্ছে, ওখানটা টাকার বিনিময়ে হচ্ছে, এটা টাকার বিনিময়ে হচ্ছে। ওখানে ভালোবাসা থাকে, এখানেও ভালোবাসা থাকে। বিদেশে একটা আইন এসছে, খুব ভালো আইন, আমাদের দেশে এখনো চালু হয়েছে। যখন সহবাস হয়, সহবাসের একটা কন্ডিশন থাকে, সেই কন্ডিশন হলো স্ত্রীর লিঙ্গে কখনো বীর্যপাত করা যাবে না, হয় মিলিত হওয়া যায়। তো নর্মালি যদি কখনো ধরুন এটা হয়ে যায়, তখন কি হতে পারে? রিসেন্ট একটা আমি ম্যাগাজিনে পড়ছিলাম, সেখানে হচ্ছে ওরা একটা বেশ্যাবাড়িতে গেছে, একটা ছেলে একটা ওই মেয়ের সঙ্গে মিলিত হয়েছে, ওই কন্ট্রাক্ট বেসিসে মিলিত হয়ে যায়, কিন্তু সেটা কন্ট্রোল করতে পারে না, স্ত্রীলিঙ্গে তার বীর্যপাত হয়ে গেছে। ওর সঙ্গে সে এফআইআর করলো এবং পানিশমেন্ট হলো। সেটা আমাদের দেশে এখনো চালু হয়নি। এখন ব্যাপারটা হচ্ছে, দেখুন, রেপের সঙ্গে এখন চেঞ্জ হয়ে গেছে। আপনি একটা মিউচুয়াল ভাবে বা তাকে ভালোবেসে রয়ে গেলেন, আর তার সঙ্গে ঝগড়াঝাটি হলো, মনোমালিন্য হলো, সঙ্গে সঙ্গে দাও, রেপ কেসে ফেলে দাও। এখন মেয়েদের কাছে, আমাদের ইন্ডিয়ার কথা বলছি, বিশেষ করে আমাদের তৃতীয় বিশ্বের গরিব দেশের কথা বলছি, রেপ হচ্ছে মেয়েদের একটা অস্ত্র, যে অস্ত্র দিয়ে পুরুষদের সহজে ঘায়েল করা যায়। হোয়ারাস আপনি দেখুন, যখন একটা, আমি এই মুহূর্তে আমি নামটা ভুলে গেলাম, ওকে যখন রেপ করেছিল, ও কিন্তু সবাইকে মার্সি করে দিয়েছিল, বিদেশে মহিলা, আমাদের ইন্ডিয়াতে রেপ হয়েছিল।
বলছে না না রেপ করতেই করেছে এটা কোনো ব্যাপার না। এখন ব্যাপারে আমরা যেটাকে খুব সিরিয়াস, খুব গ্র্যাভিটি, যার জন্য হাজারটা আইন তৈরি করছি, বিদেশে কিন্তু এত আইন নেই। একদম আমি আইনের প্রসঙ্গে আসবো সিদ্ধার্থ বাবুর কাছে। সিদ্ধার্থ বাবু, এই ধরনের কেস সচরাচর কোন ধরনের ধারায় পড়ে? দেখুন, এগুলো ফার্স্টে বুঝতে হবে যে আগে যেটা ছিল আমাদের 376 এর আন্ডারে যে রেপ হতো এবং তার যে সাবসিকুয়েন্ট, হ্যাঁ, ইন্ডিয়ান পেনাল কোড এখন 85 86 হয়ে গেছে বিএনএস। তো সেইভাবে যদি দেখতে চান, এখন ব্যাপারটা হচ্ছে যে রেপ, যেটা সুবলবাবু একদম সঠিকভাবেই বললেন যে বিদেশে এত আইনি জটিলতা নেই আমাদের দেশের মতো, এবং বিদেশে সচরাচর এরকম ভাবে দেখা যায় না। তার কারণ হচ্ছে বিদেশে আর আমাদের দেশের মধ্যে যে বেসিক পার্থক্য সেটা হচ্ছে কনসেন্ট আর উইলে। আমাদের দেশে কি হয়, আমরা দেখবেন অনেক সময়তেই জোরপূর্বক করার একটা প্রবণতা থাকে। তার কারণ হচ্ছে কিছু সামাজিক সমস্যার জন্য আমাদের মানুষের ভেতরে একটি প্রভাব, সচেতন মানুষের ভেতর বা অবচেতন মনের ভেতরেও একটা প্রভাব পড়ে থাকে মানুষের মধ্যে। তাই জন্য তার ভেতরে সব জায়গা থেকে অপ্রেশন, সব জায়গা থেকে সে বিতাড়িত হচ্ছে, সে চাকরি পাচ্ছে না, তার কাছে ইনকাম নেই, বা তার যে সিনিয়র তাকে অপ্রেস করছে বারবার। এই যে দাবিয়ে রাখার একটা প্রবণতা, একটা জিনিস বুঝতে হবে সাইকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে, রেপ কিন্তু মানে কোনো ফিজিক্যাল প্লেজারের জন্য কিন্তু হচ্ছে না, কোনো শারীরিক মানে উত্তেজনা হয়েছে, তাকে দেখে ভালো লেগেছে তাই জন্য তার রেপ হলো, তা কিন্তু নয়। উপরন্তু একটি মেয়ে, হ্যাঁ, যদি ধরুন মানে সে হয়তো স্বইচ্ছা বলে যে ঠিক আছে তুমি কি করবে করো, হয়তো তার সাথে রেপই হবে না, যে রেপির সাথে রেপই করবে না। তার মানে হচ্ছে যে রেপ যেটা হচ্ছে সেটা কিন্তু আউট অফ পারভার্সন, সবচেয়ে মানে যেগুলো হিনিয়াস রেপ বলছে। এবার আমাদের দেশে কি হয়, আমাদের দেশে যেরকম সুবলবাবু বললেন একদম সঠিকভাবেই, প্রচুর আজকালকার দিনে মানে ইউজ করবার জন্য, কাউকে ফাঁসানোর জন্য রেপ অ্যালিগেশন দিয়ে দেওয়া হচ্ছে। যেরকম আমি তো একটা কেসের উদাহরণ দিই, রিসেন্ট, আমি কারোর নাম নিচ্ছি না, কেসের রেফারেন্সও দিচ্ছি না কারণ সাবজুডিস এখন কেসগুলো। তো একটি কেস আছে যেখানে দেখা গেছে ছেলেটি এবং মেয়েটি উভয় একটি হোটেলে গেছে। তারা হোটেলে যখন ঢুকছে, তারা তাদের যে আইডি আছে তাদের আইডি কার্ড দেখিয়ে তারা হোটেলে ঢুকেছে, সারা রাত কাটিয়েছে, সহবাস করেছে, দীর্ঘদিন করেছে। পরবর্তীকালে দেখা গেল সেই মেয়েটি এসে একটি রেপ অ্যালিগেশন লাগিয়ে দিচ্ছে ছেলেটির উপরে। এবার বিচার্য বিষয় হচ্ছে যে তুমি একটা হোটেলে গেলে, একসাথে খাবার খেলে, একসাথে তোমরা ড্রিঙ্কস করলে, তোমরা এক হোটেলে রাত্রিবেলায় রাত কাটালে, এবং তারপরে বলছো যে এটা রেপ হয়েছে। তো ওই জন্য এই জিনিসগুলো কোর্টের কাছে কিন্তু খুব একটা অ্যাকসেপ্টেবল নয়, এবং সেখানে দেখা যাচ্ছে যে আমাদের মাননীয় হাইকোর্ট বলুন বা সুপ্রিম কোর্ট সেখানে কিন্তু এটিকে রেপ বলে গণ্য করছে না। আবার তার কাউন্টার জাজমেন্টও আছে যে হ্যাঁ, হতেই পারে একটি মেয়ে একটি ছেলের সঙ্গে তার সহমতিতেই হয়তো হোটেলে উঠলো গেল, কিন্তু সে তো এটা ভেবে যায়নি যে তার সঙ্গে ফিজিক্যাল রিলেশনশিপ হবে বা জোরপূর্বক হবে বা তার কনসেন্টের এগেনস্টে হবে। সে জায়গায় দেখতে গেলে সেটা তাহলে রেপ। তো এখানে মানে কন্ট্রাডিক্টরি জাজমেন্ট আছে। পুরো যে ফ্যাক্টস আর পুরো সার্কামস্ট্যান্স দেখে তবেই বিচারপতিকে বিচার করতে হয় যে এটি রেপ কি রেপ নয়। আচ্ছা, সেকশন 69 বলে একটি ধারা রয়েছে, এবং সেকশন 69 ধারাটা কি ধরনের বলা হচ্ছে? সেকশন 69 অফ ভারতীয় ন্যায় সংহিতা। হ্যাঁ, সেকশন 69 এ যেটা আছে সেটা রেপেরই বিশেষ আপনার যে প্রভিশন আছে সেটাকেই আরো ডেসক্রাইব করেছে, যেখানে আপনার পানিশমেন্টও হচ্ছে আপনার 10 বছরের ওপর পানিশমেন্ট হচ্ছে। সেটা হচ্ছে ধরুন কোনো মানুষকে, তাকে হয়তো জোর করা হলো না কিন্তু তাকে ভুল বোঝানো হলো, ঠিক আছে? যেরকম হচ্ছে যে এটা শুধু ভুল বোঝানো নয়, মানসিক ভাবেও কেউ বিভ্রান্তকর অবস্থায় থাকতে পারে। হ্যাঁ, আজকাল আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিভিন্ন জায়গায় মানসিক হসপিটালে যাচ্ছে বা হোম, হ্যাঁ, সেখানেও এটা হয়। বা দেখা গেল কোনো মানুষকে তাকে জোরপূর্বক, মানে জোর মানে সে জানে না জোর হচ্ছে, তাকে ভুল বোঝানো হলো যে তার সঙ্গে বিয়ে করা হবে, বা বিয়ের প্রতিশ্রুতি দেওয়া হলো, বা তাকে বোঝানো হলো যে না আমি তোমার ছোটবেলাকার বর, বা কিছু একাধিক হতে পারে, হ্যাঁ, মানে একাধিক সিচুয়েশন হতে পারে। মানে এটা এন্ডলেস ইমাজিনেশন মানুষের যে কোন জায়গায় যাবে মানে বলা মুশকিল। বাট বলার বক্তব্য হচ্ছে যখন কোনো মেয়েকে, মানে যেই মেয়েটি অ্যাকিউজ মানে ভিকটিম,
সরি, যে মেয়েটি ভিকটিম, যে অ্যাকিউজ নয়, যে ভিকটিম অনেক সময় এই 69 যেটা বলছেন, এখানে ভিকটিম বুঝতেই পারে না যে সে ভিকটিম হয়ে গেছে। পরবর্তীকালে যখন সে ভিকটিম হয়ে গেল এবং সে যখন গিয়ে কমপ্লেন করলো, তখন দেখা গেল যে আপনার যে অ্যাকিউজ সে বা তার উকিলবাবু তিনি হয়তো খুব সহজেই মানে কোর্টের সামনে বা এভিডেন্স দিয়ে দিলেন যে ভাই এখানে তো তোমারই সহমতি ছিল, বাট সেখানে প্রমাণ করাটা অনেক সময় চ্যালেঞ্জিং হয় যে সহমতিটা যেটা কিনা গ্রহণ করেছে সেটা কিন্তু স্বচ্ছ নয়, অসৎভাবে সে সহমতি নেওয়া হয়েছে। যেরকম আমাদের সিভিল কেসে অনেক সময়, এটা সব জায়গাতে প্রযোজ্য, শুধুমাত্র রেপ মানে একটা ক্রিমিনাল কেস না, সিভিল কেসেও প্রযোজ্য। যেরকম আমরা বলি কোয়ারশন অ্যান্ড ডিউরেস, মানে কেউ একটা হয়তো জমি বিক্রি করছে, তাকে হয়তো বললো যে ভাই জমিটা রেজিস্ট্রি করে দাও, নাহলে তোমার ছেলেকে মেরে দেওয়া হবে। সে স্ব ইচ্ছায় সই করে রেজিস্ট্রি অফিসে সই করে দিল, তো রেজিস্ট্রারের সামনে সই করলো মানে তো তার ইচ্ছা আছে, কিন্তু কেন সে গিয়ে রেজিস্ট্রি করলো বা জমিটা লিখলো সেটা তো দেখতে যাচ্ছে না, তার কারণ তার পেছনে একটা ইতিহাস আছে। ঠিক তেমনি ক্রিমিনাল কেসও তাই, সে যে এই ঘটনাটি করলো মানে সে যে সহবাস করলো তার মানে ইচ্ছার বিরুদ্ধে, এবার এই ইচ্ছা অনিচ্ছাটা বোঝানোর জায়গাটা খুব ডিফিকাল্ট, তখন তাকে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স বা কেন সে এটা করতে বাধ্য হলো সেটা তাকে বোঝাতে হবে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে একজন নারী, তাকে যদি প্রলুব্ধ করা হয়, তাকে যদি বলা হয় চাকরি দেওয়া হবে বা তাকে বিয়ে করা হবে, অথচ দেখা যাচ্ছে পুরুষটি বিবাহিত, সেই অবস্থায় তার সাজার কোনো ব্যবস্থা রয়েছে? অবশ্যই সাজার ব্যবস্থা আছে। আমি তার আগে একটা জিনিস বলে দিই, সিদ্ধার্থ বলার কন্টিনিউশনে, সেটা হলো এই, ধরুন আমরা যেমন স্বামী স্ত্রী সহবাস করি, এখন আইন এত তৈরি হয়ে গেছে, যদি স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে যদি সহবাস হয় সেটা কিন্তু ধর্ষণ হিসেবে গণ্য হবে। একদম। আবার জাস্টিস সুব্রকুমার মুখার্জি অর্ডার দিয়েছেন যে মিউচুয়াল কনসেন্টে যদি সহবাস করে সেটা রেপ বলে গণ্য হবে না। আর সুপ্রিম কোর্ট যে লেটেস্ট জাজমেন্ট যেটা দিয়েছে যে তুমি যদি একটা কনসিডারেবল পিরিয়ডে লিভ টুগেদার করো, ও যে স্ত্রী আছে সে স্বামীর সম্পত্তি পাবে। এখন ব্যাপার হচ্ছে রেপের যে সংজ্ঞাটা সময়ের সঙ্গে বদলে যাচ্ছে, আমাদের মানসিকতাও চেঞ্জ হচ্ছে, অর্থাৎ দিনের দিন এই যে সেক্স ভায়োলেন্স, সেক্সের সঙ্গে কিন্তু একটা ভায়োলেন্স জড়িয়ে আছে। আপনি দেখুন একটা ব্যাপার, আপনি একটা মেয়েকে রেপ করলেন, রেপ করার পরে দেখছি যে ও যদি আমাকে ফাঁসে দেয় তাহলে তো বিপদ, দাও ওকে মার্ডার করে দাও। এবার মার্ডার করার পরে কিছু ও তো যদি মার্ডার করে দাও তাহলে আমি তো আর ফেসে যাবো, তাও প্রমাণ লোপাট করে দাও। তাহলে একটা ক্রাইম আরেকটা ক্রাইমকে এরকম একের পর এক ইনভাইট করে। এখন এরকম ভাবে জটিল থেকে জটিলতর থেকে যাচ্ছে। আবার নতুন একটা আইন এসে, সিদ্ধার্থ ভালো বলতে হবে, উনি তো খুব ভালো বিশিষ্ট অ্যাডভোকেট বাবু, নতুন যে ন্যায় সংহিতা পক্সো আইন, যে যারা ছোট যারা বোঝে না তাদের উপর যে সেক্স করলে কি হতে পারে, এখন তো দিয়েছে তো সর্বোচ্চ মৃত্যুদণ্ড। এবার বলুন আমি কি প্রশ্ন করছি? না, আমার প্রশ্ন হচ্ছে, ধরুন একজন মহিলা তিনি রেপ হলেন এবং সেক্ষেত্রে যে পুরুষটি রেপ করলো সেই পুরুষটি তাকে চাকরির প্রতিশ্রুতি দেয়নি, কিন্তু তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল, অথচ সে ইতিমধ্যেই বিবাহিত। তো মেয়েটি তো স্বাভাবিকভাবে একটা স্বপ্ন দেখেছে তার জীবন একটা তৈরি হবে, কিন্তু দেখা যাচ্ছে যে পুরুষটি বিবাহিত, সেক্ষেত্রে কি কোনো শাস্তির বিধান রয়েছে? দেখুন একটা কথা বলি, এখন যা আইন আছে, এক্সিস্টিং যে আইন আছে বা ন্যায় সংহিতা যা করেছে, যথেষ্ট প্রভিশন আছে শাস্তি পাওয়ার জন্য। তবে আমি যেটা দেখেছি, আমার যেটা মনে হচ্ছে যে তুমি অনেকদিন পরে তার সঙ্গে সহবাস করার পরে জানতে পারলে যে ছেলেটা বিবাহিত, এটা কিন্তু খুব একটা বিশ্বাসযোগ্য নয়। যার ফলে জাস্টিস সুব্রকুমার মুখার্জি বলেছে না, তুমি যদি তার সঙ্গে মিউচুয়াল কনসেন্ট, ধরুন একটা ছেলের সঙ্গে একটা মেয়ের কখন বিয়ে হয়, তা একটা যখন মেলামেশা কখন হয়, একটা অনেক দীর্ঘদিন বোঝাপড়ার উপরে, আন্ডারস্ট্যান্ডিং উপরে মেলামেশা, তারপরে বিয়ে। তুমি রেপের পরে জানতে পারলে যে ওর বিবাহিত, সে কাদম্বরীর মতো মরিয়া প্রমাণ করলে সে মরে নাই। এখন এরকম নয়। এখন ব্যাপার হচ্ছে আমাদের দেশে আইনটা আছে মেয়েদের জন্য, মেয়েরা সেটা ইউজ করে। শুধু তাই না, এটা মূর্খ থেকে শিক্ষিত মহিলারা সবাই এটা ব্যবহার করে। আপনি দেখবেন, নর্মালি দেখবেন তো, আমরা যখন পুরুষরা যখন বাসে উঠি আমরা কি করি, একটা বয়স্ক লোক আছে আমরা সিট ছেড়ে দিই। আপনি কখনো দেখেছেন যে একটা বয়স্ক মহিলা যখন একটা অল্প বয়সী মেয়ের কাছে সামনে দাঁড়িয়ে থাকে, অনেক সময় ওঠে কিন্তু ইন জেনারেল ওঠে না। বা আপনি ধরুন মহিলাদের কাছে গেলেন, আপনি বয়স্ক দেখুন সে একটা অল্প বয়সী মেয়ে বসে আছে, নর্মালি ওঠে না। কেন ওঠে না বলতো? জেন্ডার ব্যাপার আছে যে আমার এটা রাইট, আমি এখানে বসবো, কিন্তু সেখানে মানবিকতার কোনো কারণ থাকছে না। এখন এই জায়গা থেকে দাঁড়িয়ে মেয়েরা কি করে, এই সেক্সটাকে এনজয় করে, অথচ এটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে। রাইট। আমি একটা অন্য প্রসঙ্গে আসবো, সিদ্ধার্থবাবুর কাছে যাবো। সিদ্ধার্থবাবু, যে প্রশ্নটি উঠছে সেই প্রশ্নটি হচ্ছে যে
একজন মহিলা জানলেন যে একজন পুরুষ তাকে ব্যবহার করে সেক্স করেছেন বা সহবাস করেছেন। এখন সেই সহবাসটার পরে তিনি জানতে পারলেন যে পুরুষটি বিবাহিত। সেক্ষেত্রে মেয়েটির পুলিশ রেকর্ড নিল, পুলিশ তার যথারীতি বয়ান নিল, মেডিকেল করলো, তার যাবতীয় তত্ত্ব আছে এগুলো করলো, কিন্তু তারপর কি ছেলেটি অ্যারেস্ট হবে? হ্যাঁ, এটা বলার আগে আমি দুটো জিনিস একটু টাচ করে যাই এই সুবলদার বিষয়ে, যেটা বললেন। হ্যাঁ, যে এই ম্যারিটাল সেক্সের ব্যাপারে, ম্যারিটাল সেক্সের বিষয়টা হচ্ছে এটা সৌভাগ্য বলুন চাই দুর্ভাগ্য বলুন, ভারতবর্ষে কিন্তু ম্যারিটাল রেপের কিন্তু কোনো কনসেপ্ট নেই। এটা কিন্তু মানে শহরের দিকে মানুষের মনে হতে পারে এটা একটা হাস্যকর ব্যাপার, কিন্তু গ্রামের দিকে কিন্তু এটা কিন্তু একটা সত্যি খুব কনসার্ন। কারণ গ্রামের দিকে প্রচুর মহিলা আছে যারা বিবাহিত এবং তারা অত্যাচারিত, কিন্তু তাদের কিন্তু কোথাও গিয়ে বলার ওই ডোমেস্টিক ভায়োলেন্স ছাড়া, রেপ মানে না আমি চাইছি না, এটা কিন্তু বলার কিন্তু কোনো জায়গা নেই। কারণ সেকশন 63 আপনার বিএনএসএ কিন্তু সেভাবে কিন্তু কোথাও, ইভেন আমাদের নতুন অ্যাক্টের কথাই বলছি, কোথাও কিন্তু স্পেসিফিক্যালি ম্যারিটাল সেক্স কিন্তু ডিফাইন করা নেই। ঠিক সেরকম ভাবেই আমাদের এই নতুন অ্যাক্টে এই রেপ আফটার ডেড, মানে ডেড বডির সঙ্গে রেপ হচ্ছে। হ্যাঁ, এখানে কিন্তু একটা প্রচুর জাজমেন্ট আছে যেখানে বলছে যে মানুষটি মারা গেছে তার সঙ্গে রেপ করা যায় না, কারণ তার তো কনসেন্টই নেই, তার উইলও নেই। তো সুতরাং এটাকে বলে নেক্রোফিলিয়া, মানে মৃত মানুষের সঙ্গে সেক্স করা। এটার কিন্তু পানিশমেন্ট কিন্তু ডেথ পৃথিবীর সমস্ত জায়গায়, কিন্তু আমাদের মানে নতুন অ্যাক্টও আমি জানি না কেন এটাকে ইনক্লুড করা হলো না। তো এই দুখানা কিন্তু খুব মানে কি বলবো, আজকের দিনে আজকের সমাজের কিন্তু, হ্যাঁ একদমই খুব মানে একটা অ্যালার্মিং একটা সিচুয়েশন, অথচ সেগুলো টাচ করা হয়নি। এইবারে আপনি যেটা প্রশ্নটা করলেন সেই প্রশ্নে ফিরে আসি, যে একটি ছেলে সে বিবাহিত, সে প্রতিশ্রুতি দিয়েছে একটি মেয়েকে যে ভাই আমি তোমাকে বিয়ে করব। সেই মেয়েটি দিনের পর দিন ছেলেটির সঙ্গে সহবাস করেছে এই ভেবে যে তার সঙ্গে সে বিয়ে করবে। এবার একটা জিনিস বুঝতে হবে, ভারতে আমাদের ভারতীয় আইন অনুযায়ী পলিগ্যামি কিন্তু অ্যালাউড নেই, মানে একটি পুরুষ বা একটি মেয়ে সে একাধিক বিয়ে কিন্তু করতে পারে না। সুতরাং রাইট, সুতরাং একটি মেয়ে সে যখন জানছে যে এই লোকটি বিবাহিত, তো তখন তার তো জানাই আছে কনসেন্ট বিভিন্ন রকমের হয়। হ্যাঁ, এক্সপ্লিসিট কনসেন্ট হয়, ট্যাসিট কনসেন্ট হয়। আমি কনসেন্টের একটা এক্সাম্পল দিই। যেরকম সাপোজ ধরুন একটি মহিলা আলট্রাসোনোগ্রাফি করাতে যাচ্ছে পেটের, সে যখন রুমটায় ঢুকছে বাইরে কিন্তু লেখা আছে আলট্রাসোনোগ্রাফি রুম, আর তাকে ডাক্তার প্রেসক্রাইব করে দিয়েছে আলট্রাসোনোগ্রাফি ফর হোল অ্যাবডোমেন, মানে পুরো পেটের ছবি হবে। তো সুতরাং সে যখন ঢুকছে ভেতরে, যখন ঢুকছে তো সে জেনেই ঢুকছে যে তার পেটের ভেতরে ছবিটা হবে। তো এই ছবি করতে গেলে ডাক্তারবাবু তার পেটে হাত দেবে, তাই কিন্তু ডাক্তারের কিন্তু কনসেন্ট নেওয়ার প্রয়োজন নেই যে আমি হাত দেবো কি দেবো না, সে দেখেই ঢুকছে। তো সুতরাং যে ছেলেটি বিবাহিত, মেয়েটি যদি অবগত থাকে ছেলেটি বিবাহিত, তো সে জেনেই কিন্তু সে ছেলেটির সঙ্গে মেলামেশা মেয়েটি যদি না জানে, হ্যাঁ এইবার প্রশ্ন হচ্ছে মেয়েটি যদি না জানে, অনেক সময় তো ছেলেটি মেয়েটিকে বলেনি বা সে অত্যাচারিত বলে একটা দুর্বল কাহিনী ফেলেছে। দেখুন, দুর্বল কাহিনী আলাদা ব্যাপার, একটা মেয়ে দুর্বল কাহিনী বানাতেও পারে, আর একটা মেয়ে দুর্বল হয়েও গিয়ে কারুর কাঁধে মাথা দিতে পারে। দুর্বল হয়ে কারুর কাঁধে মাথা দিতেই পারে। আমাদের দেশে আজকালকার দিনে আর পরকীয়া কোনো মানে দণ্ডনীয় অপরাধ নয়, সে করতেই পারে, কিন্তু তার মানে সিচুয়েশনের যে মানে মিসইউজ, যেটা সুবলবাবু বলছেন বা আপনি যেটা বলতে চাইছেন, সেটা কিন্তু দেখুন সবই হয়, আবার হওয়াটাও কিন্তু খুব ডিফিকাল্ট। কেন? কারণ যখন এভিডেন্স হবে, যখন সাক্ষী হবে, যখন জেরা হবে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু পরপর বেরিয়ে আসবে। মেয়েটির সম্পর্ক কতদিনের, মেয়েটি জানতো কি জানতো না, ছেলেটির সঙ্গে কতদিনের সম্পর্ক, তারা একসাথে হোটেলে গেছে কি যায়নি। তুমি যখন একসাথে হোটেলে যাচ্ছ একটি বিবাহিত ছেলের সঙ্গে, তোমার তাহলে কনসেন্ট ডেফিনেটলি রয়েছে, কারণ তুমি নিচে তোমার আইডি কার্ড দিচ্ছ। তো এই বিভিন্ন জিনিস বিচার করে জজ সাহেব, এবং বিচার করে সঠিক বিচারই হয়। যেখানে রেপ হলে সেই রেপের পানিশমেন্ট হয়, ফলস কেস হলে অবশ্যই সেখানে যে ভদ্রলোক যাকে বেশ কিছুদিন ধরে মানে অত্যাচারিত হতে হলো এই শিকার, মানে এই টোটাল এই সিচুয়েশনের জন্য, তাকে অ্যাকুইট করে দেওয়া হয় বা তাকে ছেড়ে দেওয়া হয়। বাট সেক্ষেত্রে যাকে ছেড়ে দিল, এবার নেক্সট প্রশ্ন একটা খুব ইম্পর্টেন্ট উত্তর দিচ্ছি,
ধরুন এই লোকটা সে তো হ্যারাস্ট হলো, তার এগেইনস্টে একটা ফলস অ্যালিগেশন দিল রেপের, সে হয়তো 2 দিন হয়তো জেল খাটলো, তাকে হয়তো বেল নিতে হলো, হ্যাঁ বিভিন্ন এই প্রসেসের ভেতরে যেতে হলো, যেখানে প্রসেস ইজ পানিশমেন্ট, তো তাকে যে হ্যারাস হতে হলো, তা তার তো একটা দাম আছে। তো সে যখন অ্যাকুইটাল পেল, সে যখন কোর্ট যখন তাকে বললো যে না তোমার এগেনস্টে কোনো চার্জেস নেই, সেই ছেলেটি তখন এই মেয়েটির এগেনস্টে ম্যালেশিয়াস প্রসিকিউশন করতে পারে, যেখানে তার মানে কয়েকশো কোটি টাকা চাইতে পারে মেয়েটি। এটা কিন্তু ডিফামেশন নয়, মানহানি নয়, এটা কিন্তু ক্রিমিনাল একটা ম্যালিশিয়াস প্রসিকিউশন। দেখো তুমি আমার এগেনস্টে ফলস কেস করেছিলে, আজকে আমাকে কোর্ট এই কেসে রায় দিয়েছে যে আমি সসম্মানে এখান থেকে ছাড়া পেলাম উইদাউট এনি চার্জেস। তাহলে তুমি আমাকে যে এত বছর যে মানে আমাকে ফাঁসিয়ে দিলে, আমার যে রেপুটেশন গেল, তার জন্য তুমি আমাকে এই টাকাটা কম্পেনসেট করবে। এটা কিন্তু ক্রিমিনাল কেস, মারাত্মক কেস। ডিফামেশন যেরকম মানে মানহানি যেরকম প্রমাণ করা অনেক সময় কঠিন হয়ে যায়, মানহানি প্রমাণ করতে হয়, মানহানি প্রমাণ করতে আমার মান আছে কিনা অনেক সব ব্যাপার স্যাপার আছে, এগুলো প্রমাণ সাপেক্ষ। কিন্তু ম্যালিশিয়াস প্রসিকিউশন কিন্তু অনেক সহজ। সুবল বাবু, একটা কথা জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে এই যে বলা হচ্ছে মানবিকতার একটা দিক তো রয়েছে, মানবিকতার দিকটা হচ্ছে একটি মেয়ে যখন সমস্ত কিছু লাজ লজ্জা বিসর্জন দিয়ে তার রেপের অভিযোগটা আনলো, তখন তো সে তার সমস্ত লাজ লজ্জা বিসর্জন দিচ্ছে, একদম। তো সেক্ষেত্রে কোনো আইন তার পাশে দাঁড়াবে না? অবশ্যই আইন আছে তো। আমি একটা কথা বলি, এখন বলুন তো হোয়াট ইজ ম্যারেজ? ম্যারেজটা কি? জজ বানারসা বলছে বায়োলজিক্যাল নেসেসিটি, ইকোনমিক সিকিউরিটি, সোশ্যাল ব্রিডিং। এখন ব্যাপারটা হচ্ছে আমাদের দেশে এই রেপ, এই সেক্স যেটা বলছি না কেন, এটা কিন্তু ডিপেন্ডস আপন ইকোনমিক্যাল স্ট্যাটাস। আমাদের দেশে কি হয়, ম্যাক্সিমাম মহিলারা তাদের অর্থনৈতিক সমস্যা থাকে, যার ফলে কি আইনের তো তারা আইনগত দিক দিয়ে তারা পিছিয়ে পড়ে যাচ্ছে, যার ফলে আইন তো সবসময় উইকার সেক্সের জন্য থাকে, যার ফলে আইন তো মেয়েদের সঙ্গেই রয়েছে এবং প্রতিটা জায়গায় বিধানও পাচ্ছে, যার ফলে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট থেকে আরম্ভ করে সেক্স থেকে ভারতীয় নয়সী আইনটা অনেক পরিবর্তন করেনি। এখন ব্যাপারটা হচ্ছে আইন আছে, পানিশমেন্ট আছে, সবই আছে, অসুবিধা কিছু নেই। কিন্তু অনেক সময় কি হয়, যারা খুব সুচতুর মহিলারা এই আইনটাকে তাদের ব্যক্তিগত কাজে লাগানোর জন্য হচ্ছে আইনটাকে খারাপ দিকে যাচ্ছে। আমি এই স্টুডিও থেকে আইনি বার্তায় একটা মেসেজ দিতে যাই আমাদের যারা দেখছেন, সেটাই বলবো যে পরকীয়া প্রেম করুন, কিন্তু সেটা যেন ভায়োলেন্স অ্যাবনর্মাল না হয়, যেটার কারণে কি হতে পারে, ভারতীয় নয়সংহিতা তার চূড়ান্ত শাস্তি ফাঁসি হতে পারে। অর্থাৎ যদি কখনো মিউচুয়াল কিছু হয়ে থাকে, ভালোবাসা যদি কিছু হয়ে থাকে, এটা কোনো পাপ নয়, এতে কোনো অসুবিধা কিছু নয়, আদি অনন্তকাল ধরে চলবে। কিন্তু যেটা যদি অ্যাবনর্মাল কিছু হয়ে যায়, ভায়োলেন্স দেখা যায়, তখন সমস্যা হয়ে যায়, তখন আইন ঘাপ করে গিয়ে ধরে দোষীদের পানিশমেন্ট দেয়। আচ্ছা আপনি বলুন তো, আমরা যে ছেলেদের সবসময় করে সেক্স করে, মেয়েদের উপরে রেপ করে, ছেলেদের পানিশমেন্ট, মেয়েরা যদি ছেলেদের রেপ করে তখন কি তার কি পানিশমেন্ট আছে? এটা কি এই হয় না যে মেয়েরা ছেলেদের রেপ করে না? আছে তো, সেটা কোথায়? না, আমার প্রশ্নটা এক্ষেত্রে একদম সম্পূর্ণ আলাদা। আমি সিদ্ধার্থবাবুর কাছে যাব। সিদ্ধার্থবাবু, ধরুন একটি মেয়ে, সে তার সমস্ত লাজ লজ্জা বিসর্জন দিয়ে রেপের অভিযোগ আনলো একটি পুরুষের বিরুদ্ধে। সেই পুরুষটি দেখা যাচ্ছে যে হ্যাবিচুয়াল এই ধরনের ঘটনা ঘটিয়েছে, বিভিন্ন ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটিয়েছে, এবং বিভিন্ন ক্ষেত্রে মেয়েদের প্রতিশ্রুতি দিয়েছে যে বিয়ে করবে, তার স্ত্রী প্রচণ্ড রুগ্ন অথবা অত্যাচারী, সেই কারণে সে ডিভোর্স চাইছে, ডিভোর্সের প্রায় মঞ্জুর হয়ে গেছে। এরকম একটা অবস্থায় যদি একটি মেয়েকে মিথ্যে ফলস প্রতিশ্রুতি দিয়ে সে রেপ করে বা শারীরিক সম্পর্ক করে, তাহলে কি কোনো পানিশমেন্ট হবে না? দেখুন, অবশ্যই ব্যাপারটা কিন্তু দুভাবে দেখতে হবে। ব্যাপারটা হচ্ছে একটি লোক, সে ইমোশনাল হোক বা ইমোশনাল কথা বলুক, একটি মেয়ে সে তো ডিসিভ হচ্ছে না। এখানে ডিসাইডিং ফ্যাক্টর যেটা সেকশন 69-এ যে প্রতিশ্রুতি, ডিসিভিং দেওয়া, এখানে প্রতিশ্রুতি জিনিসটা কিন্তু খুব সাকেল, মানে খুব স্ট্রং। মানে এরকম নয় যে হ্যাঁ আমি তো ভাবলাম ও তো হয়তো ডিভোর্স দেবে, বা ওর বউ তো হয়তো ক্যান্সারের লাস্ট স্টেজ, এখন দেখছি সে আর লাস্ট স্টেজ না, সে একদম ক্যান্সার থেকে মুক্ত হয়ে গেছে, সে আর বউকে ছাড়বে না। তো এইগুলো কিন্তু কোর্টে টিকবে না। তোমায় কিন্তু কেউ মিথ্যে কথা বলেনি, ডিসিভ করেনি। তুমি ভাই জানতে তার বউ ছিল, তুমি ভাই জানতে তার বউ আছে, এবং তুমি জেনে শুনে তার সঙ্গে শারীরিক সম্পর্ক বা যাই করবে, সে রেপের সংজ্ঞা তো শুধু শারীরিক মানে শুধু সেক্স নয়, আরো তার ভেতরে আমি এমবিডি যাচ্ছি না,
অনেক কিছুই লেখা আছে, অনেক কিছু করলেই ওরাল সেক্স, ফিজিক্যাল সেক্স, বিভিন্ন রকম সবকিছুই সংজ্ঞা আছে। তুমি যাই করো তার সাথে, তুমি তো সমস্ত কিছু জেনে বুঝে করেছো। তো সেইখানে সেই লোকটি কোনোভাবে তো তাকে ঠকায়নি, সে তো বলে সত্যি কথাই বলেছে। এবার তুমি তো তার কনসিকুয়েন্স, তুমি তো রিস্ক নিয়েছো, তুমি তার কনসিকুয়েন্স জেনেই গেছো, সেখানে কিন্তু ছেলেটির কোনো পানিশমেন্ট হবে না। বাট আপনি যেটা বললেন যে হ্যাবিচুয়াল অফেন্ডার, দেখা গেল ছেলেটি কিন্তু এটা একাধিকবার, তার মেন্স রিয়া, ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মেন্স রিয়া, মানে মানুষের মোটিভটা কি। একটি ছেলে তার যদি দিনের পর দিন মোটিভই থাকে মিথ্যে কথা বলে একাধিক মেয়ের সঙ্গে সম্পর্ক করা, কয়েকশো মেয়ের সঙ্গে দেখা গেল তার সম্পর্ক, তখন তো এটা মানে সিম্পল ডিসিভিং, মানে সিম্পল এটা তো মানে নলেজ নয়। তখন তো ডেফিনেটলি কাউকে না কাউকে সে ডিসিভ করছেই, এবং বিভিন্ন লোকের সঙ্গে, তার পার্টনারের সঙ্গে তার শারীরিক সম্পর্ক রয়েছে। হ্যাঁ, বিভিন্ন পার্টনারের সঙ্গে তার শারীরিক সম্পর্ক থাকতেই পারে, তাতে কোনো অপরাধ নেই, তাতে কোনো আইনগত অপরাধ নেই। কিন্তু সে যদি একাধিক মানুষকে তার সিম্প্যাথি দেখিয়ে, ভুল বুঝিয়ে তার সঙ্গে কিছু করে, তাহলে তো অবশ্যই সেটা রেপের সঙ্গে আসতেই পারে। বাট সবই ডিপেন্ড করবে সার্কুমস্ট্যান্সিয়াল এভিডেন্স, সাধারণ মানুষের বয়ান, স্টেটমেন্ট, এবং সত্যি কি ঘটনা ঘটেছে কি ঘটেনি। কারণ ক্রস এক্সামিনেশন, ক্রিমিনাল ট্রায়াল বা সিভিল ট্রায়াল যে কোনো জায়গায় হোক, ক্রস এক্সামিনেশন এমন একটি মানে কি বলবো, একটা ডেঞ্জারাস অস্ত্র, যেখানে যত বুদ্ধিমান এবং যত পণ্ডিত ব্যক্তি হোক না কেন, ক্রস এক্সামিনেশনে সত্যি আর মিথ্যে আলাদা হবেই, এবং জজ সাহেব সেটিকে আশা করি ধরে ফেলতে পারবেন। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে রেপের যে সংজ্ঞা রয়েছে সেই সংজ্ঞার নানান ভেদ রয়েছে, এবং ভারতীয় ন্যায় সংহিতাতে রেপের সম্পর্কিত যে বিষয়গুলি রয়েছে তাতে খানিকটা ফাঁক রয়েছে, অ্যাম্বিগুইটি রয়েছে, সে বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। সুবলবাবুর কাছে আমার শেষ প্রশ্ন। সুবলবাবু, এই যে রেপ হচ্ছে, রেপ ধরুন হচ্ছে, রেপের পর একটি মেয়েকে তার লাজ লজ্জা বিসর্জন দিয়ে মেডিকেল করা হলো, তারপর তাকে একটা জবানবন্দি রেকর্ড করা হলো, সবই হলো, কিন্তু এটা 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 তারপর পুলিশ কি অ্যাক্টিভ হয়? পুলিশ কি অ্যাক্টিভ ভূমিকা নেয়? দেখুন, পুলিশের তো একটি ভূমিকা নেয় বলে তাকে পানিশমেন্ট হয়। কারণ বলুন তো, যে মেয়েটা যে রেপের পরে, রেপের কনসিকুয়েন্স যখন সে লজ্জা সামাজিক গণ্ডি ছেড়ে যখন যে ইয়ে করছে, মানে থানায় গিয়ে এফআইআর করছে, তাতে মেডিকেল হয়, আরো ভয়ঙ্কর ব্যাপার। তাহলে মেডিকেল হয়, তারপরে স্টেটমেন্ট দিয়ে জব দিয়ে করতে হয়, আর জুনিয়র যদি হয়, বাচ্চা মেয়ে হয়, তাকে আবার হোমে রাখা হয়। তাহলে আরো মানে রেপের পরে এটাকে প্রমাণ করাতে গেলে তাদের অনেক কনসিকুয়েন্স ভোগ করতে হয়। রেপের না যত কষ্ট, এটা প্রমাণ করতে গেলে একটা মেয়ের পক্ষে আরো বেশি কষ্ট। নর্মালি তো এগুলো তো হয়, এবং পুলিশ তৎপরতা হয়, জজ সাহেব তৎপরতা হয়, লয়াররা তৎপরতা হয়, তবে তো পানিশমেন্ট হয়। দেখছেন তো, ম্যাক্সিমাম পানিশমেন্ট হয়, কিন্তু আইনটা এখনো আমি বলবো মেয়েদের পক্ষে আছে, এবং মেয়েরা যদি সজাগ হয় এবং তারা যদি দৃঢ়চেতা হয়, আমার মনে হয় ঠিক মতো প্রমাণ করানো যায়, এবং যারা এই সমস্ত অন্যায় করছে বা যারা পারভার্টেড ধর্ষক, তারা পানিশমেন্ট হবে, আইনি তাদের বিচার হবে। আমি প্রত্যেক মহিলাদের এটাই বলতে চাই যে যদি আমাদেরকে করে থাকে, আমরা সাহসিকতা অর্জন করুন এবং থানায় সঙ্গে সঙ্গে এফআইআর করুন। এটা করার দরকারও বটে, নাহলে কিন্তু আপনি প্রতিবাদের আপনি রাস্তা খুঁজে পাবেন। সিদ্ধার্থবাবু, একটা শেষ প্রশ্ন। শেষ প্রশ্নটা হচ্ছে যে একটি মেয়ে, সে প্রতিবাদ করলো, প্রতিবাদ করে দেখলো সে আইনগতভাবে ঠিক পথে যাচ্ছে, কিন্তু পুলিশ যদি দেখা যায় যে ইনঅ্যাক্টিভ হয়ে গেল, পুলিশ অনেক কোনো কোনো ক্ষেত্রে ইনঅ্যাক্টিভ হয়ে যায় না তা নয়, সেক্ষেত্রে সেই মেয়েটি কি করবে? দেখুন, এখানে শুধু মেয়েটির ক্ষেত্রে কেন, বিভিন্ন রকম কেসের ক্ষেত্রেও একই তার রেমিডি আছে। বাট এই ক্ষেত্রে দুটো জিনিস এক্সট্রা বলে দিই, সেটা হচ্ছে ভিকটিম কম্পেনসেশন স্কিম। এটা কিন্তু অনেকে জানে না। তো এই যে ভিকটিম, যে মেয়েটি সত্যিই রেপ হয়েছে, অনেক তো ফলস কেস হয়, বাট যেখানে সত্যিই মেয়েটি রেপ হয়েছে, তাকে এইখান থেকে সেখানে যেতে হচ্ছে, এভিডেন্স দিতে হচ্ছে, পুলিশের সামনে তাকে মেডিকেল পরীক্ষা করতে হচ্ছে, পুলিশের সামনে তাকে পাতার পর পাতা কমপ্লেন লিখছে, ম্যাজিস্ট্রেটের কাছে মানে গোপন জবানবন্দি দিচ্ছে। এই যে তার একটা মানে মানসিক একটা পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছে, যাওয়া আসা খরচা। তো এতে ভিকটিম কম্পেনসেশন একটা স্কিম হয়, উনি অ্যাপ্লিকেশন দিতে পারেন, এবং সেক্ষেত্রে কিন্তু ওই ফর দ্য টাইম বিং, মানে যতদিন না ট্রায়াল শেষ হচ্ছে, যতদিন না উনি বিচার পাচ্ছেন, এই প্রসেসটাতে উনি কিন্তু একটি লামসাম অ্যামাউন্ট সরকার থেকে পাবেন। কোর্ট সেখানে অ্যাসিস্ট করবে যাতে করে উনি সেই খরচাটা ডে টু ডে চালাতে পারেন। এটা হচ্ছে 1 নম্বর।
দু নম্বর হচ্ছে অনেক সময় দেখা গেল কোনো প্রভাবশালী তার এগেনস্টে উনি হয়তো এমন কিছু বলেছেন যেটা মানে হয়তো মেয়ে নয়, মানে কোনো আর কি একটা প্রভাবশালী লোক আর কি, সে হয়তো কোনো মহিলার এগেনস্টে কিছু বলেছে, সেই মহিলা রেপ অ্যালিগেশন দিয়ে দিল। সেক্ষেত্রে কিন্তু ওই ছেলেটি কিন্তু প্রোটেক্টেড হবে বাই হুইসেল ব্লোয়ার্স অ্যাক্ট। মানে ও তো হুইসেল ব্লোয়ার, ও একটা খুব মানে ইনফ্লুয়েন্সিয়াল একটা লোক, তার এগেনস্টে কিছু বললো, সে গিয়ে একটা তার এগেনস্টে রেপ অ্যালিগেশন লাগিয়ে দিল। তো সেক্ষেত্রে ওই ছেলেটি কিন্তু হুইসেল ব্লোয়ার্স অ্যাক্টে প্রোটেক্টেড, মানে ভুলভাল যে কেউ রেপ অ্যালিগেশন দিয়ে দিলে হবে না। আর লাস্ট আপনার বিষয়ে এসে বলি যে যদি পুলিশ কোনো কাজ করছে না বা এফআইআর করছে, মুভমেন্ট হচ্ছে না, ইনভেস্টিগেশন হচ্ছে না, বা কমপ্লেন দিচ্ছে এফআইআর হচ্ছে না, জিনিসটা স্লো প্রসেসে যাচ্ছে, তাহলে অবশ্যই আপনি মহামান্য আদালত ক্যালকাটা হাইকোর্টের দ্বারস্থ হতে পারেন, পুলিশ ইনঅ্যাকশনের মামলা করতে পারেন, এবং অবশ্যই আমাদের হাইকোর্ট খুবই অ্যাক্টিভ, প্রোঅ্যাক্টিভ এই মানে এই পুলিশ ইনঅ্যাকশনের বিষয়, এবং সেখানে অবশ্যই উনি যথাযথ রেমেডি পাবেন। এটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কোর্টে আবেদন করতে হবে। আমরা অবশ্যই। আমরা রেপের বিষয়ে আজকে বিস্তারিত জানলাম এবং জানলাম যে ভারতীয় ন্যায় সংহিতায় যে রেপ শব্দটি রয়েছে সেই শব্দটির নানান ব্যাখ্যা আমাদের দিলেন আজকে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারপতি সিদ্ধার্থ গোস্বামী এবং ডক্টর সিদ্ধার্থ গোস্বামী, এবং আমাদের সঙ্গে রয়েছেন কোর্ট অফিসার শ্রী সুবল চন্দ্র সর্দার। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সঙ্গে আইনের আলোয় আজকে থাকার জন্য। ধন্যবাদ।